এখন একটা দক্ষিণপন্থার উত্থান ঘটছে, আমরা ওর ভিতরেই আছি। আপনি জানেন যে মুসলিম লীগ মুসলমান সম্প্রদায়ের বড় দল হলেও তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ছিল না। লাহোর প্রস্তাবে কিন্তু একটি পাকিস্তানের কথা ছিল না, পাকিস্তান শব্দটিও ছিল না। গান্ধী কিন্তু মাওলানা মাদানিদের ডাকতেন না, জিন্নাকেই ডাকতেন। অথচ রাজনৈতিকভাবে মাদানি সাহেবরা ছিলেন কংগ্রেসের মিত্র। প্রথম স্বাধীনতা সংগ্রামের পর ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতবর্ষে যদি আমাদের থাকতে হয় তাহলে হিন্দু মুসলমানদের কিন্তু এক রাখা যাবে না। ভারতের সংবিধানে হয়তো ধর্ম নিরপেক্ষতার কথা আছে, কিন্তু ভারত হিন্দুত্ববাদী পরিচয়ের রাজনীতি দ্বারা পরিচালিত হচ্ছে। প্রথমে ভারত যাওয়া বা প্রথমে চীন যাওয়া যে বার্তা দিত, বর্তমান সরকার সেটা এড়াতে চাইছে। চর্চার লাইট টকে আজকে আমরা কথা বলবো এই ভূখণ্ডে মুসলমানদের রাজনৈতিক ইতিহাসের কিছু অধ্যায় নিয়ে, কিছু বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের অতিথি হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, লেখক, গবেষক আলতাফ পারভেজ। আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও এবং চর্চাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আপনাকে যখন পেয়েছি ভাবলাম যে আমরা মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটা বিষয় একটু শেষ করে নিই। সেটা হলো যে আপনি জানেন যে আমাদের নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার প্রথম যে সফর, বিদেশ সফর, সেটা চীন দিয়ে তিনি শুরু করছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা আমাদের এই যে ভূ রাজনৈতিক যে জায়গাটা, আমরা কোন দিকে যাচ্ছি? না, উনি তো মালয়েশিয়া দিয়ে শুরু করেছেন। যদিও আসলে উনি চীনই প্রথম যাচ্ছেন, কিন্তু মালয়েশিয়া হয়ে যাচ্ছেন। এটা একটা অভিনব মানে ট্যুর প্ল্যান বলা যায় আর কি। আসলে প্রথমে ভারত যাওয়া বা প্রথমে চীন যাওয়া যে বার্তা দিত, বর্তমান সরকার সেটা এড়াতে চাইছে। কিন্তু আবার চীন যাওয়ার কিছু বাধ্যবাধকতাও আছে বা প্রয়োজনীয়তাও আছে। কারণ ভারতে যাওয়ারও নানা প্রয়োজন আছে, ভারতের সাথে অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে। আমার ধারণা মালয়েশিয়া হয়ে চীন যাওয়ার পরে এসে এক সময় শিগগির প্রধানমন্ত্রী ভারতও যাবেন। কিন্তু ভারতের দিক থেকে বাংলাদেশ খুব চাপে রয়েছে। আবার বাংলাদেশের এই মুহূর্তে বড় প্রয়োজন হলো অর্থনৈতিক বিনিয়োগ, কর্মসংস্থান, এগুলো চাঙ্গা করা। অর্থনীতির অবস্থা তো ভালো নয়, অনেক দিন ধরে বিনিয়োগ হচ্ছে না। ফলে আসলে অর্থনৈতিক প্রয়োজনটাই বিএনপির প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া এবং চীন যেতে পরচিত করেছে বলে আমার ধারণা। বিশেষ করে মালয়েশিয়ায়ও কিছু অর্থনৈতিক স্বার্থ রয়েছে বাংলাদেশের। যদি শ্রম বাজারটা উন্মুক্ত করা যায়, এটা কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে। এবং মালয়েশিয়ার কাছে আরেকটা চাওয়া আছে বাংলাদেশের, সেটা হলো রোহিঙ্গা প্রশ্নে রোহিঙ্গাদের বর্মায় ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আসিয়ানের যে একটা ভূমিকা রাখার সুযোগ আছে। কারণ বর্মা তো আসিয়ানভুক্ত, সেখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মিলে যদি আরও সক্রিয় হয় বাংলাদেশের সুবিধা হয়। আর ইন্দোনেশিয়া কিন্তু বিশেষভাবে চায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ মিলে একটা ব্লক তৈরি করতে। তো এই বিষয়গুলোও তারেক রহমানকে আগ্রহী করেছে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে। এবং মালয়েশিয়া হয়ে আসলে তো মূলত উনি চীন যাবেন। চীনের সাথে বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশ অনেক প্রকল্পে চীনের বিনিয়োগ পেতে আগ্রহী। এবং ভারতের দিক থেকে বাংলাদেশ এই মুহূর্তে যে চাপে রয়েছে, বাংলাদেশের মনোজগতে একটা ক্ষুধা তৈরি হয়েছে যে একটা বড় দেশ আমাদের পাশে থাকুক। মানে এটা একটা ছোট দেশের একটা মনস্তাত্ত্বিক যে সংকট, সেখানেও আমি বলবো এই চীন সফর একটা ভূমিকা রাখছে আর কি। কারণ যুক্তরাষ্ট্রের দিক থেকেও আর আসলে ইউনূস সরকার আমলে যে বাণিজ্য চুক্তি হলো, এরপর আর বাংলাদেশের বাড়তি কিছু চাওয়ার নেই, বরং এই সম্পর্কটা আটকে গেছে ওই চুক্তির মধ্য দিয়ে। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষুধা, সেইটা মেটাতে যুক্তরাষ্ট্র আর সমর্থ নয়। ভারতও এক্ষেত্রে কিছু করতে পারবে না। বাড়তি টাকা পয়সার সম্পদ আসলে এখন বিশ্বে চীনের হাতে আছে। তো সব মিলে এটা আমি বলবো একটা মানে সঠিক সিদ্ধান্ত, একটা দূরদর্শী সিদ্ধান্ত। তবে ভারতের সাথেও যেসব দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে সেগুলো বিএনপিকে মেটাতে হবে। এবং সরকার আমার মনে হয় এই বিষয়ে সচেতন। কারণ দেখবেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর যখন জ্বালানি তেল নিয়ে সংকট হলো, বিএনপি সরকার কিন্তু ডিজেল পেতে ভারতের সঙ্গে দ্রুতই ভারত থেকে ডিজেল এনেছে। এবং বিএনপি যে ভারতের সাথেও সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক, ওই ঘটনায় কিন্তু সেটাই ইঙ্গিত পাওয়া যায়। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমরা এই বাড়তি আলাপটা শেষ করব। সেটা হলো যে আমরা তো পেতে চাচ্ছি চীনের কাছ থেকে
বেশ কিছু আপনি বললেন সেটা। তা আমরা কি অফার করব আসলে? আসলে আমাদের এখানে অফার করা একটা, চীনকে বলা যে আমি তোমার সাথেও আছি। সে কারণে বাংলাদেশ তো আগে সিল্ক রুটে যুক্ত হয়েছে। এবার জিডিআই বলে চীনের আরেকটা ইনিশিয়েটিভ আছে, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, সেটাও যুক্ত হচ্ছে। এটা হলো আসলে বড় দেশগুলো চায় যে এই দেশগুলো, মাঝারি দেশগুলো বা ছোট আকারের দেশগুলো তার সঙ্গে আছে কিনা। আমাদের দিক থেকে দেয়ার মতো বার্তা এটাই যে আমি তোমার সঙ্গে আছি। বিশ্বে যে ভূ রাজনীতিক যে ঠান্ডা যুদ্ধ চলছে, চীন, যুক্তরাষ্ট্র, ভারত, সেখানে বাংলাদেশ হয়তো একটা নীরব বার্তা দিতে পারে আমি চীনের সঙ্গে আছি। যদিও এই থাকাটাও জটিল, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়ে গেছে, সেখানে আসলে বাংলাদেশ চীনের সঙ্গেও গভীরভাবে কতটা থাকতে পারবে, যুক্তরাষ্ট্রের চোখের সামনে দাঁড়িয়ে, রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে, সেটাও একটা চ্যালেঞ্জ। আমি বলবো বাংলাদেশের সামনে একটা কঠিন অবস্থা বিদেশ নীতির ক্ষেত্রে। একটা মানে যুক্তরাষ্ট্র, ভারত, চীনের মাঝে একটা ভারসাম্য রক্ষা না করে আর বাংলাদেশের জন্য উপায় নেই। কিন্তু তার অর্থনৈতিক ক্ষুধাটা চীনই মেটাতে পারে, ফলে চীনের দিকে একটু যেতেই হবে বাংলাদেশ। রাইট। আমরা এবার আমাদের মূল আলোচনায় ফিরি, যেটা নিয়ে আজকে আসলে এই অনুষ্ঠান। সেটা হলো সম্প্রতি আপনার একটি বই বেরিয়েছে, পাকিস্তান আন্দোলন, জিন্নাহ মওদুদী মাদানির ভূমিকা, পার্টিশন বিতর্কের পুনর্পাঠ। আহ, আপনাকে, আমরা যারা পাঠক, আমরা সাধারণত এই ভূখণ্ডের, এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস পড়তে গেলে আমরা অনেক ক্ষেত্রে আপনার শরণাপন্ন হই, মানে আপনার বইয়ের শরণাপন্ন হই। তো এই বইটা হঠাৎ করে কিনা আমি জানি না, মানে এই বইটার লেখার পেছনে আপনাকে কি উৎসাহিত করলো এখন? আসলে পার্টিশন ব্যাপারে আমার আগ্রহ আছে আগে থেকে। আমি এর আগে সোহরাওয়ার্দীর উপর লিখেছি বড় আকারে। তারপরে অন্য পাকিস্তান যোগেন ভারতের মণ্ডলকে বিষয়ে নিয়েও যোগেন লিখেছেন আপনি। মণ্ডলকে নিয়ে লিখেছি, ভুট্টোকে নিয়ে লিখেছি আলাদাভাবে। মধুদিকে নিয়েও তবে আলাদা এই করে। বইটা লেখার একটা সাম্প্রতিক কারণ আছে, সেটা হলো ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের এখানে দেখলাম যে গণ অভ্যুত্থান তো হয়েছে একটা বৈষম্য বিরোধী চেতনার জায়গা থেকে, একটা জাতীয় ঐক্যের জায়গা থেকে, এবং আমরা বলেছি যে এটা হলো ৭১-এর যে মানে রাজনীতিক অঙ্গীকার, প্রত্যাশা, প্রতিশ্রুতি, সেইটা যে অসমাপ্ত জের, তাকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যেই ২৪-এর অভ্যুত্থান হলো। কিন্তু দেখলাম ২৪-এর অভ্যুত্থানের পরেই কিছু কিছু দলের তরুণ কর্মীরা পাকিস্তান পাকিস্তান বলতে শুরু করলো। জিন্নাহ তাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। ৭১-এর বিপরীতে ২৪-কে দাঁড় করানোর একটা চেষ্টা হলো, এবং ৪৭ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। তো সেটা তো বিভিন্ন রাজনৈতিক দল বলতেই পারে, কর্মীরা বলতে পারে, সেই স্বাধীনতা আছে। কিন্তু তখন আমার মনে হলো এইসব রাজনৈতিক দলের আদি সংগঠকরা ৪৭-এ কী ভূমিকা রেখেছিল, এইটা একটু খতিয়ে দেখা দরকার। এবং আরও একটা দেখা দরকার যে এই যে এইসব দল যেগুলো প্রধানত ইসলামপন্থী দাবিদার দল, তারাও ৪৭-এ কী ভূমিকা রেখেছে, এবং তার পাশাপাশি ওই একই দলগুলো ৭১-এ বাংলাদেশ আন্দোলনের সময় মুক্তিযুদ্ধকালে কী ভূমিকা রেখেছে, এবং এই পাকিস্তান আন্দোলন এবং বাংলাদেশ আন্দোলন, এই দুটোর মাঝে ওই দলগুলোর ভূমিকার কোনো তুলনাটা খতিয়ে দেখা দরকার। গবেষক হিসাবে এটা আমাকে আগ্রহী করেছে। আমি আপনার বইয়ের ভূমিকা তো আপনি এই বই লেখার কারণটাও ব্যাখ্যা করেছেন। সেখানে আপনি আবার বলেছেন যে এই সময়টাকে আপনি বলেছেন ধর্মতান্ত্রিক জাগরণ কাল। তো হ্যাঁ, এটা অনেকের জন্য একটু কঠিন বা কঠোর হয়ে যায় কিনা শব্দটা? না এটা হলো ধর্মভিত্তিক একটা পরিচয়বাদের উত্থান ঘটছে। এটা উত্থান শুধু বাংলাদেশে ঘটছে না। বাংলাদেশে তো আমরা দেখছি, কিন্তু ভারতে উত্থান ঘটছে, পাকিস্তানে উত্থান ঘটছে, পুরো দক্ষিণ এশিয়া জুড়েই এটা ঘটছে। এটা আসলে আমরা আর লুকিয়ে রাখতে পারবো না, এটা কার্পেটের তলায় রাখা যাবে না। এটা মানে রাজনীতির পরিমণ্ডলে তারাই চালকের আসনে আছে। আমি এটা এইভাবে বলবো, এখন তো ফুটবল মৌসুম। তো ফুটবল খেলায় আপনি দেখবেন যে মিডফিল্ডার যখন একটা বল ছুড়ে দেয়, ২-৩ জন স্ট্রাইকার থাকে। স্ট্রাইকাররা একজন আরেকজনের দিকে বল পাস করতে করতে একজনে গোল দিয়ে দেয় বা গোল দেওয়ার চেষ্টা করে। এখন সময়টা ওই রকম। বাংলাদেশ থেকে একটা ধর্মভিত্তিক ঘটনা ঘটানো হচ্ছে, সেটা ওই স্ট্রাইকাররা ওইটা ভারতের স্ট্রাইকারদের কাছে দিচ্ছে। ভারতের স্ট্রাইকাররা আবার আরেকটা কিছু ঘটিয়ে এটা বাংলাদেশে দিচ্ছে, বা ভারতের স্ট্রাইকাররা পাকিস্তানে দিচ্ছে। তারপর একটা গোল করার চেষ্টা, অর্থাৎ টেনে নিয়ে যাওয়া একটা পরিচয়বাদী লক্ষ্যের দিকে বাংলাদেশ ভারতের রাজনীতিকে টেনে নিয়ে যাওয়ার প্রবল চেষ্টা তো আছে। এটা দেখুন, এবং সেই কারণেই ২৪-এর গণঅভ্যুত্থানে যেই জাতীয় ঐক্যটা ছিল, আপনি খেয়াল করুন, স্মরণ করুন, মাত্র ২ বছর, এই জুলাই ২ বছর হবে, এটা তো বেশি সময় নয়।
বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী সবাই কিন্তু একত্রিত হয়েছিল। একত্রিত হয়েছিল কেন? একটা বৈষম্য বিরোধী অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য। কিন্তু অভ্যুত্থানটা হওয়ার পরপরই কিছু কিছু শক্তি ঠিক ওই ঐক্যটা ভাঙার জন্য সচেষ্ট হয়ে গেল। তারা তাদের নিজস্ব দলীয় এজেন্ডাগুলো সামনে নিয়ে আসলো এবং একটা, আমি বলবো, ধর্মভিত্তিক পরিচয়বাদের জাগরণ ঘটানোর চেষ্টা করলো। এটা তো সত্য, এটাই বাস্তবতা। হ্যাঁ, আপনার বইয়েও আপনি 1937 সালের যে নির্বাচনের পরের যে পরিচয়বাদী রাজনীতির উত্থান সেটার সঙ্গেও তুলনা করেছেন আপনি হ্যাঁ, কিন্তু এই আমি সময়টাকে। আমার বইয়ের এগুলো আমি আমি বলেছি যে আমি এই গবেষণাটায় কেন এগুলাম, হাত দিলাম কেন, সেইটার হিসেবে আমি ব্যাখ্যা কৈফিয়ত দিয়েছি। কিন্তু বইটার যে মূল অংশ বা পুরো বইটায় আমি ওই আলোকে লিখিনি। দেখুন, ইতিহাসকে তো আজকের চোখ দিয়ে আমরা দেখতে পারি না। আমরা যখন পার্টিশনকে দেখব, 47 দেখব বা আরও আগে 1940, 1930, 37-এর নির্বাচন, 46-এর নির্বাচন, আজকের মূল্যবোধ দিয়ে, আজকের রাজনৈতিক অবস্থান দিয়ে, আজকের ইচ্ছা অনিচ্ছা পছন্দ দিয়ে তো ওই দিনের ইতিহাসকে আমি কলুষিত করতে পারি না। মানে আমি ওই ওই ইতিহাসকে দেখেছি নির্মোহভাবে, অন্তত চেষ্টা করেছি। কিন্তু আমি বলেছি কেন এই কাজে আমি মনোনিবেশ করলাম। আজকের রাজনৈতিক বাস্তবতা আমাকে মনোনিবেশে ঠেলে দিয়েছে, কিন্তু আমার এই মন দিয়ে আমি ওই তদন্তটা করিনি। আমরা 52-র ভাষা আন্দোলন দেখলাম, 69-এর গণ অভ্যুত্থান দেখলাম, আমরা 71 তো দেখলামই, তারপরে আবার 90-এর যে গণ অভ্যুত্থান, ওই সময় তো এই ঘটনা ঘটেনি। মানে আমি যেটা ধর্মতান্ত্রিক যে জাগরণ কালের ওই সময় কি আপনি এরকম দেখেন? এরকম তো ছিল না। এইবারই কেন এরকম হলো এবং অন্যান্য দেশের কথা আপনি বলছেন, এই মহামারীর মতন ছড়িয়ে যাওয়ার কারণটা কি? কোথায় এসে এটা পৌঁছালাম হলো আমরা? বিশ্বজুড়ে এখন একটা দক্ষিণপন্থার উত্থান ঘটছে। আমরা ওর ভিতরেই আছি। যে গ্লোবাল ক্যাপিটালিজম তো তার টিকে থাকার জন্য, তার বিকাশের জন্য নিত্য নতুন কৌশল নেয়। মানে সেই জনগণকে মূল সমস্যা থেকে অন্যদিকে দৃষ্টি সরায়। জনগণকে সে কনজিউমারই বানিয়ে রাখে, তার ভোক্তাই বানায়। ভোক্তা বানাতে হলে বারবার জনগণকে প্রতারিত করতে হয়, ভোক্তাদের প্রতারিত করতে হয়। দেখুন, আমাদের দেশে মূল সমস্যা কি? আমাদের দেশে মূল সমস্যা হলো 28% মানুষ দরিদ্র, তাই তো? এটাই হলো দেশের মূল সমস্যা। আমাদের দেশের মূল সমস্যা হলো এখানে আমরা 47-এ একবার স্বাধীন হয়েছি, 71-এ স্বাধীন হয়েছি, দুবার পরে গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু রাষ্ট্রটা রয়ে গেছে সেই ব্রিটিশ আমলে। ব্রিটিশরা যে রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছে, সেই দারোগা ব্যবস্থা, সেই ভূমি অফিস, সেই থানা একই পাবেন। তার মানে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে এই দুটো হলো আমাদের প্রধান বিষয়। এবং এর থেকে মুক্তির জন্য গণঅভ্যুত্থান ঘটল, কিন্তু গণঅভ্যুত্থানের পরপর ওই যে লক্ষ্য, সেটা থেকে আমাদের বিচ্যুত হতে হলো, বিচ্যুত করা হলো। আমি বলবো অনেক বুদ্ধিজীবী এটা করেছেন, অনেক রাজনৈতিক দল করেছে। এইটা গ্লোবাল ক্যাপিটালিজম বা আমাদের এখানের ক্যাপিটালিজমের স্বার্থের হয়ে তারা এই কাজটা করেছেন। এটা হলো বিভ্রান্ত করা হলো জনগণকে, জনগণ বিভক্ত হয়ে গেল, জাতীয় ঐক্যটা আর থাকলো না। তো এইটা আমাকে পীড়িত করেছে। তো আমি দেখাতে চেয়েছি যে যেই দলগুলো এগুলা বেশি করলো বা যেই বুদ্ধিজীবীরা এটা করলেন, তাদের আগের আদি সংগঠকরা, আদি অংশ, তাদের রাজনৈতিক সিলসিলার পুরনো অংশ কি ভূমিকা রেখেছিল। আমরা তখন দেখতে পাই যে 47-এও ভারতবর্ষের মুসলিম সমাজ তো সংখ্যালঘু সমাজ, সংখ্যালঘুদের অনেক সমস্যা ছিল, অর্থনৈতিক রাজনৈতিক প্রতিনিধিত্বের সমস্যা ছিল। তখন মুসলিম সমাজ যখন একটা পৃথক দেশের মানে প্রত্যাশায় জেগে উঠল, জাগরণ ঘটছিল, তখন এই ইসলামপন্থী দাবিদার দলগুলো কি ভূমিকা রেখেছিল সেটা খতিয়ে দেখার, এটা ঐতিহাসিক প্রয়োজনে। কারণ তাহলেই আপনি যখন, ইতিহাস তো একটা মানে আজকে রাজনৈতিক সচেতনতার গুরুত্বপূর্ণ অংশ। আজকে তাহলে আর জনগণকে বিভ্রান্ত করা যাবে না যদি জনগণ সেই সময়ের সঠিক ইতিহাসটা জানে। এটা আমি একটা জরুরি কর্তব্য মনে করেছি। আমি ইতিহাসকে দেখি বা আমার কাজকে দেখি এই স্ট্রাগল ফর হিস্ট্রি, এবং এটা আমার কাছে একটা রেজিস্ট্যান্সের মতো, যে ভুল ধারণা দিয়ে মানুষকে কলুষিত করার বিরুদ্ধে, ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার বিরুদ্ধে আমাদের একটা নির্মোহ ইতিহাস চর্চার ধারা গড়ে তুলতেই হবে। এইটাই এক ধরনের একজন ব্যক্তির, একজন ছোট ক্ষুদ্র গবেষকের একটা রেজিস্ট্যান্স। রাইট। আমরা যদি এই বইয়ের যদি প্রধান চরিত্র খুঁজি, সেটা হলো যে মোহাম্মদ আলী জিন্নাহ। নিশ্চয়ই। তো ওই জিন্নাহ সাহেবের
যেই চরিত্রের যে আমি বিবর্তনগুলা দেখি, খুব অবাক হই আমি তখন যখন দেখি। তিনি একসময় কংগ্রেসও করেছেন, তিনি গান্ধীর অনুসারীও ছিলেন। হ্যাঁ, প্রথমে যুক্ত ছিলেন, তারপরে তিনিও কিন্তু এক ধরনের এই জোটবদ্ধ দেশ বা জোটবদ্ধ মানুষ, মানে সাংস্কৃতিক বিভাজনে না করারও পক্ষে ছিলেন উনি এক সময়। লখনৌ চুক্তি রাইট। করেছিলেন, ওনাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলা হতো। সরোজিনী কি নাইডু ওনাকে নিয়ে বই লিখেছেন। রাইট, কি এমন হলো যে তার, আপনি বইয়ের মধ্যে ব্যাখ্যা করেছেন, আমার অনেক পাঠক তো বইটা পড়েননি, তো কি এমন হলো যে তার এরকম একেবারে ঘুরে দাঁড়ানো? না দেখুন, 1920 পর্যন্ত উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, এবং যে হিন্দু মুসলিম পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখেও মানে একটা উইন উইন সমাধান যে ভারতবর্ষে। কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর তো কাজ করেছে। একটা হলো যখন অসহযোগ আন্দোলন, যেটা গান্ধীর নেতৃত্বে হচ্ছিল, বন্ধ হয়ে গেল, যখন খেলাফত আন্দোলন, যেটা গান্ধী এবং মুসলিম নেতৃত্বে যৌথভাবে এগোচ্ছিল, খেলাফত আন্দোলন ব্যর্থ হলো, তখন লখনৌ চুক্তিও আর কাজ করছিল না। মানে হিন্দু মুসলিম ঐক্যের ব্যাপারটা ধীরে ধীরে ভেঙে পড়ছিল, এবং বাংলায় বেঙ্গল প্যাক্ট যেটা, সেটাও হিন্দু মুসলিমের একটা মিলিত সাধনা ছিল, সেটাও ভেঙে পড়লো। সিয়াদ দাস মারা গেলেন। তখন আবার উভয় ধর্মের ভিতর একটা ধর্মীয় পুনর্জাগরণ শুরু হলো, রক্ষণশীল সংগঠনগুলো তৈরি হতে থাকলো। তারা উভয় সম্প্রদায়কে যার যার জায়গায় ধর্মীয় পরিচয়বাদের জায়গায় সংগঠিত শুরু করলো, এবং নানা জায়গায় দাঙ্গা, বড় বড় দাঙ্গা ঘটতে শুরু করলো, মানে বিভক্ত হওয়া শুরু হলো সমাজ। জিন্নাহ চাইছিলেন যে এমন একটা সমাধান হোক, প্রদেশগুলো সর্বোচ্চ স্বায়ত্তশাসন পাক, কেন্দ্রটা ফেডারেল একটা ভারত গড়ে উঠুক, যেখানে কেন্দ্রের হাতে কম ক্ষমতা থাকবে, বেশি ক্ষমতা থাকবে মূলত প্রদেশগুলোর হাতে। কিন্তু নেহেরু এটার বিপক্ষে ছিলেন। তাহলে এটা একটা মৌলিক, নেহেরু চাচ্ছিলেন শক্তিশালী কেন্দ্র, প্রদেশগুলোর হাতে কম ক্ষমতা। নেহেরুর সাথে জিন্নাহর কেন্দ্রে এটা ছিল মৌলিক বিভেদের জায়গা, এবং গান্ধীর সাথেও জিন্নাহর বিভেদ ছিল অন্য জায়গায়। গান্ধী অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলনে যে কোনো মূল্যে ভারত স্বাধীন হতে হবে, জিন্নাহ আবার এটার বিপক্ষে ছিলেন। আপনি জানেন যে মুসলিম লীগ মুসলমান সম্প্রদায়ের বড় দল হলেও তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ছিল না। মুসলিম সমাজে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে সক্রিয় ছিল জমিয়তে উলেমায়ে ইসলাম, জমিয়তে উলেমায়ে হিন্দ, মাওলানা মাদানী যার নেতৃত্ব দিচ্ছিল। হ্যাঁ, পরে ইসলাম, জমিয়তে উলেমায়ে ইসলাম হলো মুসলিম লীগ পন্থীরা। কিন্তু মুসলিম সমাজের কংগ্রেসের চেয়েও আমি বলবো ভারতকে স্বাধীন করার ব্যাপারে আলেমদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, সেটা ছিল জমিয়তে উলেমা হিন্দের। তো জমিয়তে উলেমা হিন্দের মতো ভূমিকা কিন্তু মুসলিম লীগের ছিল না। মুসলিম লীগ হলো ব্রিটিশ পন্থী বলা যায়, যে ব্রিটিশদের সহযোগিতা করে যতটুকু অধিকার পাওয়া যায়। কিন্তু কংগ্রেস ছিল একটা স্বাধীনতার সংগ্রামে, কংগ্রেসের মিত্র ছিল মুসলিম সমাজে জমিয়তে উলেমা হিন্দ। ফলে এই যে দূরত্ব, এইটা ক্রমাগত বাড়তে থাকলো। 1920-এর পরে জিন্নাহ পুরোপুরি কংগ্রেস ছেড়ে দিলেন, মুসলিম লীগে যোগ দিলেন, এবং ইতিমধ্যে কিন্তু সাম্প্রদায়িক রোয়েদাদ হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেক সম্প্রদায় আলাদা আলাদাভাবে ভোট দিবে, তার নেতৃত্ব নির্বাচন করবে। এইটাই আসলে, এটা যদিও 1909-এর দিকে হয়েছে, এটাই মূলত ভারতের বিভক্তি নিশ্চিত করেছে। আপনি বুঝবেন, যখন দুটো সম্প্রদায় রাজনৈতিকভাবে আলাদা নির্বাচন করবে, তখনই দুটো আলাদা রাজনৈতিক সত্তা তৈরি হয়ে যায়। ফলে জিন্নাহকে ওই পথে হাঁটতে হয়েছে। 1920-এর পর জিন্নাহ ধীরে ধীরে ওই মুসলিম সমাজের ওই চেতনার দিকে মুসলিম সমাজকে নিয়ে গেছেন, যে আমাদের একটা পৃথক দেশ লাগবে। 1940-এ এসে লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে সেটা আরও দানা বেঁধেছে। যদিও লাহোর প্রস্তাবে কিন্তু একটি পাকিস্তানের কথা ছিল না, পাকিস্তান শব্দটিও ছিল না, কিন্তু জিন্নাহ সেটাকে ওইভাবে নিতে পেরেছেন, ঘনীভূত করে নিয়েছেন। আপনি আপনি বলেছেন, এবং অনেকেই তাই বলেন, যে গান্ধীর সঙ্গে যে জিন্নাহর যে দ্বন্দ্ব বা মতভেদ আর কি, এবং তার কংগ্রেস ছেড়ে দেওয়া, এটা শুধু এই কারণ, আদর্শিকই কি শুধু কারণ, নাকি এটা অনেকে আবার এটাও বলেন যে আসলে তিনি বুঝতে পারছিলেন যে এই কংগ্রেসে তিনি আসলে গান্ধীর ছায়ায় হারিয়ে যাবেন, এরকম কি? হ্যাঁ, এরকমও, কিন্তু তাৎক্ষণিক একটা বড় কারণ ছিল অসহযোগ আন্দোলন, সেটা। কিন্তু দেখুন, আমি যেটা বললাম, 20-এর পর থেকেই মানে অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন বন্ধ হয়ে যাওয়া, লখনৌ চুক্তি অকার্যকর হয়ে যাওয়া, বেঙ্গল প্যাক্ট ব্যর্থ হওয়া, এরপর থেকেই কিন্তু সাম্প্রদায়িক বিভাজন শুরু হয়ে যায়। আপনি দেখবেন, একটা সমাজ যখন কোনো
দুটো স্রোত তৈরি হয়ে যায়, মানে পরিচয়বাদ যখন বড় হয়ে যায় সেখানে ব্যক্তি আর এটা সামাল দিতে পারে না, তখন সমাজ ব্যক্তিকে চালিত করে। রাইট। এখন ওই সময়ও তো ধরেন মাদানির মতন আলেমরাও তো ছিলেন, যা তখনও শেষ পর্যন্ত অখণ্ড ভারতের হ্যাঁ, স্বপ্নই আমি আমার দেখেছেন। বইয়ে মূলত এই হুম, বিতর্কটাই, হুম, হুম, হুম। আমার বইয়ের অখণ্ড। মূল জায়গা হলো ওই সময় মাওলানা মাদানি জমিয়তে উলেমায়ে হিন্দের সাথে মুসলিম লীগ জিন্নার যে বিতর্ক, এবং সেই বিতর্কে আবার মাওলানা মওদুদি এবং জামাত ইসলামের যে অংশগ্রহণ, এই তিন শক্তি মিলে মুসলিম সমাজে যে বিতর্কটা হয়। দেখুন 47 নিয়ে তো বিপুল লেখা হয়েছে, পার্টিশন সাহিত্য বিপুল, আমাদের এখানে কম, ভারত পাকিস্তানে বিপুল লেখা হয়েছে। এরকম পার্টিশন সাহিত্যে যেটা আমরা দেখি সেটা গান্ধীর কাহিনী, জিন্নার কাহিনী বা নেহেরুর কাহিনী, কিন্তু তখন যে ভারতবর্ষ জুড়ে একটা বড় মুসলিম সমাজ, সেই সমাজে কিভাবে পার্টিশন চিন্তা কাজ করছিল এইটা নিয়ে কিন্তু বেশি আলাপ হয়নি। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এই কাজটা, যে মুসলিম সমাজ পার্টিশনকে কিভাবে দেখছিল, মাওলানা মাদানিরা কিভাবে দেখছিলেন, যারা দেওবন্দ কেন্দ্রিক একটা বড় আলেম সমাজ সারা ভারতবর্ষ জুড়ে এখনও প্রভাবশালী। দেখুন এখনও কিন্তু দেওবন্দ, আমাদের দেশেও দেওবন্দের আলেম সমাজ গুরুত্বপূর্ণ, কিন্তু 47-এ দেওবন্দের আলেম সমাজের ভূমিকা কি ছিল সেটা নিয়ে খুব একটা আলাপ আলোচনা নেই। আমরা ধরে নেই কি, আমাদের এখানে খুব সংক্ষিপ্ত ভাবে 47-কে ব্যাখ্যা করা হয়। জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের কথা বললেন এবং ভারত ভাগ হয়ে গেল, পাকিস্তান সৃষ্টি হয়ে গেল। ব্যাপারটা তো এরকম ছিল না। ব্যাপারটার অনেক পুরনো পটভূমি আছে এবং মুসলিম সমাজে এটা নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছিল। সেই বিতর্ক গুরুত্বপূর্ণ। যেমন আপনি যেটা বললেন, মাওলানা মাদানিরা বলছিলেন অখণ্ড ভারতবর্ষের কথা, অখণ্ড মুসলিম জাতীয়তাবাদের কথা, বা অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের কথা আর স্পষ্ট বললেন। আর মুসলিম লীগ বলছিল মুসলিম জাতীয়তাবাদের কথা। জিন্নাহ এক পর্যায়ে বলতে শুরু করেন যে ভারতবর্ষে দুটো জাতি রয়েছে এবং এই দুটো জাতির চিন্তা চেতনা, বিশ্ব দর্শন, তাদের রুচি, তাদের সংস্কৃতি সব আলাদা। কিন্তু মাদানি বলছিলেন না, এই যে পুরো ভারতবর্ষ আমরা হিন্দু মুসলমান যৌথভাবে গড়ে তুলেছি, ভারতবর্ষের প্রতিটি বিষয়ে আমাদের অংশীদারিত্ব রয়েছে এবং আমরা একই গ্রামে জন্ম নিয়েছি, একই বাজার করেছি, একই বিদ্যালয়ে পড়েছি, আমাদের তো এখানে হিস্সা আছে, এই দেশ আমাদেরও, এবং মানে ভারতের পরিচয় আমার পরিচয়। রাইট। কিন্তু জিন্নাহ আবার বলছেন যে এটা হলো বাহ্যিক আসলে। হ্যাঁ, তাই জিন্নাহ না? বলছিলেন যে না, এই বাহ্যিক এবং যে অন্তর্গতভাবে এটার কোনো মিল নেই আরকি, ওরা এবং বলছিলেন। যে ব্রিটিশরা চলে গেলে এখানে যদি গণতন্ত্র কায়েম হয়, জিন্নাহ বলছিলেন, তাহলে যেহেতু গণতন্ত্র মানে মেজরিটির শাসন, তাহলে আমরা একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হবে, হিন্দুদের অধীনে থাকবে মুসলিমরা। এই যে হিন্দুদের অধীনতার ভয়, এইটা তৈরি হয়েছিল 37-এর নির্বাচনের পরে। ওই ভয়কে জিন্নাহ আমি বলবো সফলভাবে মার্কেটিং করতে পেরেছেন 46-এর নির্বাচন। তার সফলতা ব্যর্থতা নিয়ে আমরা আরো আলোচনা করবো, কিন্তু এখানে তো আরেকটা প্রশ্ন আসে না আলতাফ পারভেজ, সেটা হলো যে উনি বলছেন যে একটা মানে মেজরিটি হিন্দু আহ, মানে দেশের বা একটা ভূখণ্ডের তৈরি হবে, তেমনিভাবে একইভাবে তিনি যেটা চাইছিলেন, তখন কি মুসলিম মেজরিটির দেশ তৈরি হচ্ছে না? তখনও তো তার অন্যান্য যারা মাইনরিটি তারাও তো এক ধরনের ভয় ভীতির মধ্যে থাকার কথা, যেটা কিন্তু আজকাল আমরা দেখি। না, কিন্তু জিন্নাহ যদিও দ্বিজাতি তত্ত্বের মানে কথা, তিনি ব্যাখ্যাটা কি দিতেন? এইটি আমি সেটাই বলছি, যদিও বলতেন যে আমরা দুটি জাতি এবং আমাদের একটি জাতির আলাদা ভূখণ্ড লাগবে, এইটুকু বলেছেন, কিন্তু সেই ভূখণ্ডটা, অর্থাৎ ধরা যাক সেটা যদি পাকিস্তান হয়, সেখানে কি ধরনের শাসন কায়েম হবে? উনি 47-এর প্রথম ভাষণে, গণপরিষদের প্রথম ভাষণে অগাস্টে কিন্তু সেটা পরিষ্কার করলেন। উনি বললেন এটা হবে একটা গণতান্ত্রিক দেশ, অর্থাৎ সম্পূর্ণ একটা বিরোধী অবস্থান নিলেন পাকিস্তান তৈরি, যে এইটা এমন একটা গণতান্ত্রিক দেশ হবে যেখানে হিন্দু, মুসলিম, শিখ সবার সমান অধিকার থাকবে, সবাই যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে বাস করবে, এখানে সবাই নাগরিক হিসাবে পরিচিত হবে, কোনো কে হিন্দু কে মুসলিম সেই হিসাবে নয়। জিন্নাহ কিন্তু পাকিস্তান গড়ে তুলতে চাইলেন জনগণকে নাগরিক হিসাবে বিবেচনা করে, অর্থাৎ সম্পূর্ণ একটা গণতান্ত্রিক আবহাওয়া, যেটা উনি বেঁচে থাকলে আমরা কি হতো জানি না, কিন্তু ওনার মৃত্যুর সাথে সাথে সেখান থেকে কিন্তু পাকিস্তান হটে গেল। আপনি বলছেন গণতান্ত্রিক দেশের কথা, সেখানেই বোধহয় আবার মওদুদির আবার সেখানে আবার ভেটো ছিল যে এই গণতান্ত্রিক না, তিনি চাচ্ছিলেন ইসলামী রাষ্ট্র।
হ্যাঁ, সেটা, এবং এইটা 1940 থেকে আপনি জানেন যে লাহোর প্রস্তাব হয় 1940-এ, এবং লাহোর প্রস্তাবের পরপরই মুসলিম সমাজে কিন্তু এটা জনপ্রিয়তা পেতে থাকে, জিন্নার আধিপত্য বাড়তে থাকে, মুসলিম লীগের আধিপত্য বাড়তে থাকে। মওদুদি একটা রাজনৈতিক অভিলাষ ছিল, রাজনৈতিক ইচ্ছা ছিল। উনি 41 সালে জামাত ইসলাম গঠন করেন, এবং জামাত ইসলাম গঠনের আগে মওদুদির সাথে মূল বিরোধ বা ধর্মীয় নানা বিষয়ে বিতর্ক বা রাজনৈতিক বিতর্ক চলতো জমিয়তের সাথে, মাওলানা মাদানিদের সাথে বেশি। কিন্তু 41-এর পর থেকে জিন্নার সঙ্গে, জিন্না টার্গেট হয়ে গেল তার। জিন্না প্রধান লক্ষ্যবস্তু হয়ে যান, এবং তিনি মওদুদি বলছিলেন যে জিন্নাকে তো উনি অনেকবার ওনার সাহিত্যে আছে ফিরিঙ্গি বলতেন যে ওনার ভিতর ইসলামের কোনো মূল্যবোধ নেই, এবং উনি যে উনি হলো পাশ্চাত্যের পুতুল আর কি, উনি পাশ্চাত্যের বিভিন্ন মতাদর্শ ফেরি করছে জিন্না এখানে। কাফিরে আজম। জিন্নাকে কাফিরে আজম বলতো জামাতের কর্মীরা, তবে কাফিরে আজম খেতাবটা বা উপাধিটা জিন্নাকে দেয় আহরার, মজলিসে আহরার দলের কর্মীরা, কিন্তু জামাত ইসলামের কর্মীরা এটা জিন্নাকে বলতেন। আর মওদুদির লেখায় ফিরিঙ্গি কথাটা অনেকবার আছে, এবং জিন্না যে পাকিস্তানের স্বপ্ন দেখাতেন, মওদুদি সাহেব সেটা বলতেন না পাকিস্তান মানে একটা অপবিত্র জায়গা হবে, এবং জিন্না যে চিন্তা চেতনার কথা বলতেন, মওদুদি বলতেন এগুলা পাশ্চাত্যের চিন্তা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলিম সংস্কৃতির কোনো। উনি আসলে এক ধরনের ইসলামী বিপ্লবের কথা বলতেন যদি আমরা সারমর্ম করি, এবং সেইটা জমিয়তের থেকেও পৃথক ছিল, মুসলিম লীগের জায়গা থেকেও পৃথক ছিল। কিন্তু প্রশ্ন হলো, জিন্না যখন পুরো ব্যাপারটা পার্টিশন তো হচ্ছে সংখ্যালঘুদের সমস্যার সমাধানের জন্য, জমিয়ত বলছিল যে পার্টিশন তো হবে মুসলিম প্রধান প্রদেশগুলো নিয়ে আলাদা দেশ যদি হয়, তাহলে যেখানে অল্প মুসলিম আছে, ধরা যাক উত্তরপ্রদেশ, সেই মুসলিমদের কি হবে? জিন্না তো ওই সমাধানের কথা বলছেন না। কিন্তু তখনই জমিয়ত ভাগ হয়ে যে জমিয়তে উলেমায়ে ইসলাম হলো, তারা বলতে চাইছিল সবাই হিজরত করবে। দেখুন 47-এর পর আমাদের এখানে তো ভারত থেকে অনেকে এসেছে, পশ্চিম পাকিস্তানেও গিয়েছে, করাচিতে তো ভারত থেকে যাওয়া মানুষই সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল। তো সমাধান হিসেবে ভাবা হচ্ছিল এরা হিজরত করে চলে যাবে, কিন্তু তা তো ঘটেনি। পার্টিশনের পর এখানেও হিন্দু সমাজ রয়ে গেছে বিপুলভাবে, ভারতেও মুসলিম সমাজ রয়ে গেছে, শিখরা বিভক্ত হয়ে গেল দুই সীমান্তে, মানে ফলে সংখ্যালঘু সমস্যার কিন্তু সমাধান হলো না। সবাই, মওদুদি সাহেব জিন্নার সমালোচনা করতেন যে জিন্না ভারত ছেড়ে পাকিস্তান চলে গেলেন, কিন্তু উনি নিজেও চলে গেলেন। আবার ভারতে কিন্তু জামাত ইসলামের অনেকে রয়ে গেল, সেই সমস্যারও কেউই স্পষ্ট কোনো সমাধান দিতে পারল। আমরা কোনো ধারাবাহিকতা রাখছি না আলোচনায়, আলতাফ পারভেজ। তো আমি এখান থেকে, যেহেতু আপনি এটা বললেন যে জিন্নার যে মানে রাষ্ট্র পরিচালনার যে তত্ত্ব বা যেটাই বলি আমরা পদ্ধতি, সেটার তো চরম সমালোচনা মওদুদি করতেন, এবং ওই ধরনের গণতন্ত্রকে তো তিনি কুফরিও বলতেন বোধহয়, তাই না? তো আমাদের দেশেও তো এখন গণতন্ত্র শুধু নয়, নির্বাচন ব্যবস্থাটাকে, উনি তো 46-এর নির্বাচনে জামাত ইসলাম অংশগ্রহণ করেনি, এবং উনি ফতোয়া ছিল ওনার যে মুসলিমরা যেন ভোট না দেয়। তারপরও মুসলিমরা বিপুলভাবে মুসলিম লীগকে ভোট দিল, এবং অর্থাৎ পাকিস্তানের পক্ষে ভোট দিল। 46-এর নির্বাচন কিন্তু মুসলিম লীগ বলছিল এটা হলো পাকিস্তানের পক্ষে গণভোট। সেই গণভোটে কিন্তু মুসলিমরা অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। মুসলিম প্রধান প্রদেশগুলো, পাঞ্জাবে, বঙ্গে 37-এর নির্বাচনে লীগ কিছুই পায়নি, কিন্তু 46-এর নির্বাচনে একচিটিয়া পেল। অর্থাৎ জামাত ইসলাম এবং মওদুদির ফতোয়া থেকে মুসলিম সমাজ বেরিয়ে মুসলিম লীগকে ভোট দিল। ফলে উনি কুফরি কিন্তু শুধু গণতন্ত্রকে বলেননি, ভোটকেও বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করাকেও বলেছেন, এবং বর্তমান ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করাকে উনি মানে বিরোধিতা করছে। রাইট। তো উনারই তো দল জামাতে ইসলামী, এবং আমাদের দেশেও এটার লেগেসি তারা বহন করে। তো তারা, আমরা তো শুনতে পাই না যে তারা এখনকার এই গণতান্ত্রিক পদ্ধতিকে কি বলে তাহলে, কারণ তাদের যে মুরব্বী তিনি তো বলে গেছেন এটা কুফরি, এটা আসলে বেআইনি। এখন তো দেখুন জামাতে ইসলাম তো ভারতেও আছে, ভারতে জামাতে ইসলামের নামে একটা দল আছে, তার সেই দল আবার একটা নির্বাচনী ফ্রন্টও করেছে, ওটার নাম হলো ওয়েলফেয়ার পার্টি। পাকিস্তানে জামাতে ইসলাম আছে, আমাদের এখানে জামাতে ইসলাম আছে। ওয়েলফেয়ার পার্টিও নির্বাচনে অংশ নেয়, আমাদের জামাতে ইসলামও নির্বাচনে অংশ নেয়।
পাকিস্তানের জামাত ইসলামী, এই তিন জামাত ইসলামী নির্বাচন অংশ নেয়। তারা গণতন্ত্রের মধ্যেই কাজ করে এবং তাদের নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে যে ঘোষণা গঠনতন্ত্র বা যেসব শর্ত মানতে হয় সেগুলো হলো গণতান্ত্রিক শর্ত মানতে হয়। কিন্তু মওদুদি এখনও তাদের তাত্ত্বিক গুরু। আপনি জামাত ইসলামের কর্মীদের পাঠ্যসূচি দেখুন, সেখানে মওদুদির বই পড়ানো। এইটা আমি বলবো একটা তাত্ত্বিক মানে স্ববিরোধিতা আর কি। একটা চিন্তা এবং চর্চার ক্ষেত্রে যদি দুটোকে দেখি, এই দুটোর ভিতর একটা মারাত্মক মানে এটা আরো একটা মানে জিনিস দেখি, টানাপোড়েন টানাপোড়েন আছে। আছে। আরেকটা জিনিসও কিন্তু দেখি, আপনিও কি লক্ষ্য করেন কিনা, যখন আমরা দেখি যে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতার কাছাকাছি আসে, আমাদের দেশে হোক বা অন্যান্য দেশে, তখন দেখি, যেমন আমাদের দেশে হয়েছে এটা, যে আমরা দেখি যে তখন কায়েদে আজমের মানে জিন্নার কথা খুব শোনা যায়, তার জন্মদিন পালন করা হয় কেক কেটে, কিন্তু আমরা মওদুদির কথা শুনি না। এটা কি আপনি লক্ষ্য করেন? না, সেটা হলো যে মাওলানা মওদুদি এবং জামাত ইসলাম যে ইসলামের যেই ধারা দক্ষিণ এশিয়ায়, এবং জমিয়তে উলেমায়ে হিন্দ বা দেওবন্দ যেই ধারা, তাদের দিক থেকে ওই যে বললাম 46-এর বা 47-এর আগে যে রাজনৈতিক বিভেদ, মানে ভারত পার্টিশন নিয়ে, সেই বিভেদেই আস্তে আস্তে সেটা একটা ধর্মতাত্ত্বিক বিভেদেও রূপ নিয়েছে। মওদুদির যে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামের, কোরআনের, সেইটা দেওবন্দের আলেম সমাজ সেটা ধারণ করে না। তারা এটাকে খণ্ডন করেছেন, এটার বিরোধিতা করেছেন বিভিন্ন সময়। তো সেটা তো একটা ধর্মতাত্ত্বিক দিক। আমি সেই বিষয়ে আমার বইয়ে আলোচনা করিনি বা এটা প্রয়োজনও নাই। কিন্তু রাজনীতিকভাবেও যে তারা দুইটা ধারা, সেই দুইটা ধারার বিভেদ রয়ে গেছে। অন্তত ভারতে এটা স্পষ্ট, অনেক বেশি স্পষ্ট। তবে কৌতূহল উদ্দীপক দিক হলো 71 সালে এসে যখন বাংলাদেশ আন্দোলন শুরু হলো, তখন কিন্তু সেই আন্দোলনের বিরুদ্ধে এই দুই ধারা পাশাপাশি দাঁড়িয়ে বিরোধিতা করেছে এবং তার সাথে আবার মুসলিম লীগও যুক্ত হয়েছে। অর্থাৎ এই তিন ধারাই আবার বাংলাদেশ আন্দোলনের সময় একসাথে হয়ে গেছে। রাইট। এবং আপনি আপনার বইয়েও বলেছেন তখন কিন্তু ইয়াহিয়া খানের এক ধরনের প্রশংসাও করা হয়েছে এই দলগুলো থেকে এবং মওদুদির পক্ষ থেকেও। তখন ঢাকায় শান্তি কমিটির যেসব মিছিল হতো সেখানে দুইজনের ছবি শোভা পেত। ওই সময়ের যেসব ছবি পত্রপত্রিকা আছে, আপনি আর্কাইভে গেলে দেখবেন এই তিন দলের লোকরাই মিছিল করছে, সেই মিছিলে কিন্তু জিন্নার ছবি আছে, ইয়াহিয়া সাহেবের ছবি। আমরা একটু কংগ্রেস নিয়েও কথা বলতে চাই। আপনি আপনার বইয়ে লিখেছেন যে পাকিস্তান আন্দোলনের প্রেক্ষাপট তৈরিতে আসলে কংগ্রেসেরও দুর্বলতা রয়েছে, মানে এক ধরনের দুর্বলতার কারণেই এটা তৈরি হয়েছে। সেই দুর্বলতাগুলো আপনি কি দেখেছেন আসলে মোটা দাগে? একটা বড় বিষয় হলো, কংগ্রেস যদিও ধর্মনিরপেক্ষতার কথা বলতো বা একটা ভবিষ্যতের গণতান্ত্রিক ভারতবর্ষের কথা বলতো, কিন্তু সংখ্যালঘুদের যে আকাঙ্ক্ষা, সংখ্যালঘুদের সমস্যা কিভাবে সমাধান হবে, তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত হবে, এইটায় কংগ্রেস কিন্তু কোনো সমাধান হাজির করতে পারেনি বিশেষভাবে। আপনি জানেন সবচেয়ে বড় নির্বাচন হয় 1937-এ। 37-এ কিন্তু কংগ্রেস মুসলিম সম্প্রদায়েরও বিপুল সমর্থন পেয়েছিল। মুসলিম লীগ 37-এর নির্বাচনে খুবই খারাপ ফল করে। বাংলায় ফজলুল হকের পার্টি জিতেছে, পাঞ্জাবে, এই দুটি তো বড় প্রদেশ, সেখানে জিতেছে ইউনিয়নিস্ট পার্টি সিকান্দার হায়াত খানের। এই দুটো মুসলিম লীগ কোনো আসন পায়নি, মানে সামান্য আসন পেয়েছে। আর অন্য পুরো ভারত জুড়ে 11টা প্রদেশ, 60টাতে কংগ্রেস একচেটিয়া জিতেছে, সরকার গঠন করেছে। ওই সরকার গঠন ছিল তাদের পরীক্ষা, যে তারা কিভাবে সংখ্যালঘুদের সমস্যার সমাধান করে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, 37-এর নির্বাচনের পর যেখানে যেখানে কংগ্রেস সরকার গঠন করেছিল, তারা করে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তারা প্রথমে বলেছে যে মুসলিম জনপ্রতিনিধি যারা সরকারে আসতে চায় তাদের কংগ্রেসে যোগ দিতে হবে। তারা বিভিন্ন স্কুলে বন্দে মাতারাম সঙ্গীত চালু করেছে। এইটা মুসলিম সম্প্রদায় মনে করেছে যে এইটা আমাদের অনুভূতির সাথে যায় না। এবং বিশেষ করে যখন বলল যে সমস্ত মুসলিম জনপ্রতিনিধিরা যার যার সংগঠন ত্যাগ করে কংগ্রেসে যুক্ত হোক, তখন পুরো মুসলিম সমাজে একটা অনুভূতি তৈরি হলো যে আগামীতে যদি কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার পর সরকার গঠন করে, তার মানে সবাইকে কংগ্রেসে যুক্ত হতে বাধ্য করবে। এই যে একটা ভীতি তৈরি হলো শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সমাজে, রাজনৈতিক ভয় তৈরি হলো, এইটা জিন্না এটাকে পুঁজি করলেন এবং যথার্থই পুঁজি করলেন। ফলে পরের নির্বাচনেই দেখা গেল সবাই মুসলিম লীগকে ভোট দিল, ওই মানুষগুলোই যারা 37 নির্বাচনে দেয়নি। এখানে ফজলুল হকের দল হেরে গেল। পাঞ্জাবে কিন্তু কংগ্রেস ভালো করলো, ইউনিয়নিস্ট পার্টি হেরে গেল।
এবং এই বড় দুটো রাজ্যেই মুসলিম লীগ জিতার পর জিন্না মুসলমানদের যথার্থ প্রতিনিধি হয়ে উঠলেন এবং গান্ধী তখন জিন্নাকে কিন্তু কায়েদে আজম বলা শুরু করলেন কিন্তু গান্ধী। এবং মুসলিম বিষয়ে কোনো আলোচনার জন্য গান্ধী কিন্তু মাওলানা মাদানিদের ডাকতেন না, জিন্নাকেই ডাকতেন। অথচ রাজনৈতিকভাবে মাদানি সাহেবরা ছিলেন কংগ্রেসের মিত্র, ফলে কংগ্রেস এভাবে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যেটা মুসলিম লীগকে সহায়তা করেছে তার রাজনীতি এগিয়ে নিতে, জিন্নাকে সহায়তা করেছে। কংগ্রেস কিন্তু অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদী মুসলমানদের সহায়তা করে নাই। Right. আমরা এইখান থেকে আরেকটু ওখানে ওইটাও বলতে চাই যে আমি দেখলাম যে যোগেন মণ্ডলদের মতন লোকজন এবং বামপন্থী দলগুলো সেই মুসলিম লীগের দর্শনে মানে অনেকটা সমর্থনই জানাচ্ছিলেন তারা। তো এটা তাদেরকে কি এরকম মানে উৎসাহিত করলো যে এটাকে সমর্থন করা? দেখুন, আমাদের পার্টিশন সাহিত্যে বিশেষ করে বাংলাদেশে একটা বড় দুর্বলতা হলো দেশভাগ বা ভারতভাগ যাই বলি, তাতে যে হিন্দু সম্প্রদায়ের যে বিরাট সমর্থন ছিল, হিন্দু সম্প্রদায়ের যারা নিম্নবর্গের মানুষ ছিলেন, নমশূদ্ররা, তারা যে পাকিস্তান আন্দোলনে মুসলিম লীগকে সহায়তা করেছে এবং পাকিস্তান আন্দোলন এই অঞ্চলে সফল করার ক্ষেত্রে সিদ্ধান্ত সূচক ভূমিকা রেখেছে। আসলে যোগেন মণ্ডল এবং নমশূদ্রদের সমর্থন ছাড়া এখানে পাকিস্তান আন্দোলন কতটা সফল হতো সন্দেহ করা যায়, কিন্তু তাদের সেই ভূমিকার কথা খুবই লিখিতও হয়নি। আমি দেখেছি যোগেন মণ্ডল নিয়ে এখানে আপনি একটা বইও পাবেন না, এবং পশ্চিমবঙ্গে তো ওনাকে প্রায় ঘৃণাই করা। এটা এখন প্রশ্ন হলো, আপনার প্রশ্ন হলো যে নমশূদ্র সমাজ বা দলিত সমাজ বা তারা কেন পাকিস্তান আন্দোলনের সমর্থন করলো? তারা কিন্তু বঙ্গভঙ্গ ভাগেরও পক্ষে ছিল। 1905-এ যখন বাংলা ভাগ হয়ে দুটো প্রদেশ হলো, তারা কারণ তারা সবসময় বর্ণ হিন্দুদের দ্বারা নিপীড়িত ছিল। ওই বঙ্গ হিন্দুদের নিপীড়নের জায়গায় তারা ধরে নিয়েছে যে বাংলা যদি অখণ্ড থাকে বা ভারতবর্ষ যদি স্বাধীন হয় এবং কংগ্রেসের নেতৃত্বই যদি থাকে, সেখানে বর্ণ হিন্দুদের নেতৃত্বই থাকবে, ব্রাহ্মণদের নেতৃত্বই থাকবে। এক ধরনের ব্রাহ্মণ্যবাদ দ্বারা তারা নিপীড়িত ছিল। যোগেন মণ্ডল লিখেছেন যে আমাদের স্বার্থ আর দরিদ্র মুসলমান কৃষকের স্বার্থ একই রকম, আমাদের জমির আইল আর তার জমির আইল পাশাপাশি, আমাদের কমন ইন্টারেস্ট। ওই জায়গায় দাঁড়িয়ে, শ্রেণীর জায়গায় দাঁড়িয়ে উনি দরিদ্র মুসলিম সমাজের আলাদা দেশ চাওয়ার আকাঙ্ক্ষায় সমর্থন দিয়েছিলেন। এবং আরেকটা ব্যাপার ছিল যে দেখুন, দেশ ভাগ হলে যারা ধনাঢ্য মানুষ, মধ্যবিত্ত উচ্চবিত্ত, তারা ওইখানে যে আবার পুনর্বাসিত হতে পারবে। দরিদ্র হিন্দুরা কিভাবে পুনর্বাসিত হবে? তার তো এখানেই অর্থনৈতিক অবস্থা খারাপ, ওইখানে সে কিভাবে আর এভাবে কোটি কোটি মানুষের দেশান্তর সম্ভবও না, এবং তাই ঘটেছে। দেশান্তর তো ঘটেনি ওইভাবে। এই সব জায়গায় যুক্তির দাঁড়িয়ে যোগেন মণ্ডল এটার বিরোধিতা করেছিলেন। উনি চেয়েছিলেন অখণ্ড বাংলা। একই চিন্তা থেকে কি বামপন্থী দলগুলো বামপন্থীদের ব্যাপার, বামপন্থীরা প্রথমে দেশভাগের বিরোধিতা করেছে অন্য জায়গায়, প্রথমে বিরোধিতা করেছে, পরে ওরা মুসলিম লীগকে সহায়তা করেছে। প্রথমে বিরোধিতা করেছে কি কেন? তারা মনে করেছে যে ভাগ তো, দেশ ভাগ, ভূখণ্ড ভাগ তো সমাধান দিবে না, ভাগ করতে হবে সম্পদ, সম্পদের পুনর্বণ্টন করতে হবে মানুষকে মুক্তি দিতে হলে। কারণ ভারতে ভূমি ব্যবস্থা অসম, সম্পদ ব্যবস্থা অসম, ধনী দরিদ্রে ভাগ হয়ে আছে ভারত। কিন্তু মুসলিম লীগ এবং কংগ্রেস সমাধান দিচ্ছে ভূখণ্ড ভাগ, জমি ভাগ, কিন্তু ভাগ হওয়া উচিত সম্পদ, এবং সম্পদের পুনর্বণ্টনের মধ্য দিয়ে একটা নতুন ভারতবর্ষ দরকার। এইটা বলছিল আদিতে। কিন্তু যখন দেখলো যে দরিদ্র মানুষ, দরিদ্র নমশূদ্র, দরিদ্র সনাতন ধর্মাবলম্বী, দরিদ্র মুসলমানদের মধ্যে মানে জনপ্রিয় হয়ে গেল পাকিস্তান আন্দোলন, পাঞ্জাবে এবং বঙ্গে দু জায়গাতেই বামপন্থীরা মুসলিম লীগকে সহায়তা করেছে। 46-এর নির্বাচনে পাঞ্জাবে মুসলিম লীগের নির্বাচনী ইশতেহারই লিখে দিয়েছিল অনেক বামপন্থী তাত্ত্বিক। এবং আমাদের এখানেও আপনি 47-এ ঢাকায় অনেক জনসভা হয়েছে, যেখানে নাজিমুদ্দিন, নেপালনাগ, অর্থাৎ মুসলিম লীগের নেতারা এবং বামপন্থী নেতারা এক মঞ্চে বক্তৃতা দিয়েছেন। কিন্তু শিগগির অবশ্য এই বিভেদ মানে এই ঐক্য ভেঙে গেছে, কারণ কমিউনিস্ট পার্টিকে পাকিস্তানি শাসকরা নিষিদ্ধ করে দেয় কিছুদিন পরে। তা ওই সময় তো আমরা দেখি যে সুভাষচন্দ্র বসু, রাসবিহারী, তারপরে চিত্তরঞ্জন, তাদের ভূমিকা কি ছিল?
হ্যাঁ, চিত্তরঞ্জন দাস ছিলেন আমি বলবো সাম্প্রদায়িক ঐক্যের প্রতীক। আমি বলবো অখণ্ড বাংলায় সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রাখছিলেন। কিন্তু ওনার আমলেই তো বেঙ্গল প্যাক্ট হয়, এবং যেই ওনার প্রতি হিন্দু সম্প্রদায়েরও ভরসা ছিল, মুসলিম সম্প্রদায়েরও ভরসা ছিল, এবং উনি সাম্প্রদায়িক সমস্যার সমাধান দিতে পেরেছিলেন বেঙ্গল প্যাক্টের মধ্য দিয়ে। কিন্তু ওনার অকাল মৃত্যুর মধ্য দিয়ে আসলে বাংলার দুর্ভাগ্যের শুরু হয়ে যায় আমি বলবো। তখন হিন্দু মুসলিম পোলারাইজেশন শুরু হয়ে যায়, যেই মেরুকরণ আসলে কেউই রুখতে পারেননি, না সোহরাওয়ার্দী, না আবুল হাসিম, না ওইদিকে শরৎ বসু, কিরণ শঙ্কর রায়, কেউই আর সুভাষ বসুর কথা বললেন, উনি যখন চলে গেলেন উনি তো ভিন্ন রাজনৈতিক লাইন নিলেন, ভারতকে অন্যভাবে স্বাধীন করার লাইন নিলেন। ফলে সুভাষ বসু না থাকা, সিআর দাস না থাকার ফলে বাংলায় যে একটা মানে অসাম্প্রদায়িক প্রভাবশালী নেতৃত্বের যে শূন্যতাটা তৈরি হলো, সেটা অন্যরা সামাল তার দিতে ওদিক দিয়ে কি পারেনি। প্রভাবশালী নেতাদের মধ্যে মাদানিরা কি দুর্বল ছিলেন? না, মাদানিরা যেহেতু ভারতবর্ষের অন্য উত্তর ভারতে, সেখানে তারা প্রভাবশালী ছিলেন। কিন্তু যখন কংগ্রেস আর মুসলিম লীগ পার্টিশনের দিকে এগিয়ে গেল এবং গান্ধী জিন্নাকেই মুসলিম সমাজের প্রধান নেতা হিসাবে সম্মানিত করতে শুরু করলেন, যখন চারিদিকে দাঙ্গা হচ্ছে, তখন মাদানিদের রাজনীতিও দুর্বল হয়ে গেল। তারা চেষ্টা করেছিলেন এই ধরনের যারা অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করত, ধরুন বাংলায় ফজলুল হক, ওইদিকে মাদানি, তারপরে সিন্ধুতেও এরকম ছিলেন আল্লাহ বক্স নামে একজন, বা পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি, তারা আজাদ কাশ্মীর সম্মেলন করেছিল। অর্থাৎ এই দলগুলো আলাদাভাবে নির্বাচন করার চেষ্টা করেছিল। কিন্তু আসলে 46-এর নির্বাচনে মুসলিম সমাজ একচেটিয়াভাবে লাহোর প্রস্তাবের সমর্থনে ভোট দেয়, জিন্নার সমর্থনে ভোট দেয়, এটা একটা জোয়ার তৈরি হয়েছিল। সেই জোয়ারে মাদানী সাহেবরা দাঁড়িয়ে থাকতে পারেন। আমরা এখন হরহামেশা এই ডিপ স্টেটের কথা শুনি যে বিভিন্ন দেশের হস্তক্ষেপ থাকে, আর এখানে তো স্বয়ং ক্ষমতার আসনে ছিল ব্রিটিশ রাজ নিজেরাই। তো আমি দেখেছি এই বইটাতে আমি একটু কমই পেয়েছি সেই জায়গাটা, যে ব্রিটিশদের ইন্ধন বলি, ষড়যন্ত্র বলি, সেটা নিয়ে আপনি একটু কম কথা বলেছেন কি? এটা আপনি আসলে, হ্যাঁ, আপনি ভালোই বলেছেন, এটা এই বইয়ের একটা দুর্বলতা। তবে কিছু কিছু জায়গায় আমি বলেছি যে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল, যেটা দিয়ে তারা ভারতকে ভাগ করতে চেয়েছে, সেটা বিশেষ করে 1857 প্রথম স্বাধীনতা সংগ্রামের পর ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতবর্ষে যদি আমাদের থাকতে হয়, তাহলে হিন্দু মুসলমানদের কিন্তু এক রাখা যাবে না। কারণ 1857 সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলমান মিলিতভাবে নেমেছিল, যে এইটা তো আর হতে দেওয়া যায় না, তাহলে ওকে বিভক্ত রাখতে হবে নানাভাবে। সেই বিভক্ত রাখার জন্য অনেক ধরনের কৌশল নিয়েছে। 1909 যে তারা সাম্প্রদায়িক রোয়েদাদ দিয়েছে, অর্থাৎ ভোট ব্যবস্থায় ভাগ করে দিয়েছে। তারা মুসলিম লীগকে নানাভাবে, যে তোমরা আমাদের সাথে থাকো, আমরা নানা সুযোগ সুবিধা দিচ্ছি, সেই জন্য বঙ্গভঙ্গ করে দিয়েছিল, কিন্তু রাখতে পারেনি। ফলে এরকম তারা ডিভাইড অ্যান্ড রুল নানাভাবে করেছে, নানাভাবে। এবং 46-এর নির্বাচনে যে ফজলুল হক, নির্বাচনের আগেই ফজলুল হকের দল যে বাংলায় দুর্বল হয়ে গেল, এবং পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি যারা অনেকটা সেকুলার দল ছিল, তারাও যে দুর্বল হয়ে গেল, এতে ব্রিটিশদের ইন্ধন ছিল। ব্রিটিশরা হেল্প করেছে, মুসলিম লীগকেও হেল্প করেছে, ওইদিকে অন্য হিন্দু সম্প্রদায়ের যারা বিভেদবাদী ছিল তাদের সহায়তা করেছে। অর্থাৎ তাদের আপনি একালে যেটাকে ডিপ স্টেট বলছেন, সেইটা তাদের সহায়তা বিভেদের পক্ষেই ছিল। কিন্তু ভারত ভাগের সময় আমি বলবো পুরো পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে ছিল। তারা যেটা প্রস্তাব করেছিল যে তিন ধরনের রাজ্য হবে, তিন ভাবে ভাগ হবে, সেগুলো আসলে ততদিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ততদিনে পরিচয়বাদ, আমি বলবো আইডেন্টিটি পলিটিক্স ভারতবর্ষের রাজনীতিতে চালকের আসনে চলে গিয়েছিল, এবং এইদিকে জিন্না, ওইদিকে নেহেরুর হাতে চলে গিয়েছিল। গান্ধীও তখন আর শেষের দিকে চালকের আসনে ছিলেন বলে আমার মনে হয়। আমি যদি ভুল না করে থাকি, তো এই যে যেমন ধরেন ইস্পাহানি পরিবার, আমরা কিন্তু আজকালও তো দেখি এরকম যে যারা কলকাঠি নাড়ায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, তো ইস্পাহানির বেশ একটা ভূমিকা দেখলাম আমি সে সময়ে, এবং আরো অনেক শিল্প প্রতিষ্ঠান। হ্যাঁ, বিশেষ করে বাংলায় তো ব্যাপক ভূমিকা। আমি এই বই সেগুলো আলোচনা করিনি, সোহরাওয়ার্দীর বই আমি আলোচনা করেছি। বাংলায় তো মুসলিম লীগ অত্যন্ত ক্ষুদ্র একটা সংগঠন ছিল 37-এর আগে, ওদের কোনো রাজনৈতিক ভূমিকাই ছিল না। প্রধান দল ফজলুল হকের দল, তাই না? আর কংগ্রেস একদিকে, মুসলিম সমাজে
প্রজা পার্টি, আর হিন্দু সমাজে যদি বলেন কংগ্রেসে মুসলমানও ছিলেন, এই দুটো দল। কিন্তু 37-এর যখন নির্বাচন হয়, জিন্না যখন মুসলিম লীগের দায়িত্ব নিলেন এবং বাংলায়ও মুসলিম লীগ শক্তিশালী করায় মনোযোগ দিলেন, প্রথম দায়িত্ব দিলেন কিন্তু ইস্পাহানি। এবং ইস্পাহানিকে দায়িত্ব দেওয়া দুটো ব্যাপার ঘটলো। ইস্পাহানি ছিলেন বড় শিল্পপতি পরিবারের মানুষ। ওই অবাঙালি শিল্পপতি যারা কলকাতায় ছিলেন, এদেরকে উনি জড়ো করলেন এক জায়গায়। ফলে জিন্নার রাজনীতিতে তো অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগানটা হলো। এবং বাংলায় উর্দুভাষী যে মুসলিম সমাজ, সেখানেও জিন্নার প্রভাব বাড়লো। এবং ইস্পাহানির মধ্য দিয়ে আমি বলবো মুসলিম লীগের বাংলায় অগ্রযাত্রা শুরু হয়। কিন্তু দেখুন, আমাদের এখানের পার্টিশন সাহিত্যে ইস্পাহানি নিয়েও আলোচনা নেই, খুবই কম আলোচনা, কিন্তু অন্যতম বড় চরিত্র। রাইট, এই জন্য আমি প্রসঙ্গটা তুললাম যে আপনার বইয়ে না এটা বেশ ভালো একটা ইঙ্গিত অন্তত আমি আছে, একটু ছুঁয়ে সোহরাওয়ার্দীর গেছেন বই আপনি। ব্যাপকভাবে আলোচনা করেছি এবং ইস্পাহানি সোহরাওয়ার্দীকে মুসলিম লীগে নিয়ে আসলেন। এই সোহরাওয়ার্দী মুসলিম লীগ গঠন বড় ভূমিকা রাখলেন। সোহরাওয়ার্দী নিয়ে আসলেন আবুল হাশিমকে। এই ব্যাপারগুলো তখনই মুসলিম লীগ বড় দল হতে শুরু করলো। এবং ওনারা কিন্তু, এই যে দেখুন সোহরাওয়ার্দী, ইস্পাহানি, এরা কিন্তু উর্দুভাষী মুসলিম। Right. আপনি আসলে ওভারঅল যদি বলি যে এই মানে জিন্না চরিত্রটিকে আপনি কিভাবে দেখেন আসলে? খুবই একদিকে দেখছি যে খুবই সফল রাজনীতিবিদ ওই অর্থে যে যেখানে যেটা তিনি চাচ্ছেন সেটা কিন্তু করে দেখাচ্ছেন। তিনি ওদিকে ফজলুল হকের দলকে দুর্বল করছেন, পাঞ্জাবের দলকে দুর্বল করছেন, মাদানিদের একদিকে কোণঠাসা করছেনই। তো এবং সেটাতে সফল হচ্ছেন তিনি। হ্যাঁ, রাজনীতিবিদ হিসেবে উনি সফল, কিন্তু প্রশাসক হিসাবে যেহেতু ওনার অকাল মৃত্যু হলো, বা ওনার হয়তো অকাল নয়, কিন্তু পাকিস্তানের জন্য এটা অকাল মৃত্যু। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরের বছরই মারা গেলেন। সেইটা হলো, আমরা প্রশাসক হিসাবে ওনাকে মূল্যায়ন করতে পারছি না। উনি বেঁচে থাকলে হয়তো পাকিস্তান অন্যরকম হতো, উনি বেঁচে থাকলে হয়তো বাংলাদেশ হওয়ারও প্রয়োজন হতো কিনা আমার মনে হয় না। কারণ ওনার মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু প্রত্যাশা ভঙ্গের সূচনা পাকিস্তানে, এবং সেই প্রত্যাশা ভঙ্গেরই ফসল হলো প্রথমে 54 নির্বাচন, তারপরে তার আগে ভাষা আন্দোলন, বা তার আগে পরে 71 সাল। ফলে ওনাকে মূল্যায়ন করতে হলে শুধু পাকিস্তান আন্দোলনে ওনার ভূমিকা দিয়েই মূল্যায়ন করতে হবে। প্রশাসক হিসাবে মূল্যায়নের জন্য সময় পাননি উনি। এইটা পাকিস্তান আন্দোলনের দিক থেকে মূল্যায়ন করলে আমি বলবো প্রচণ্ডভাবে সফল একজন রাজনীতিবিদ। কারণ লাহোর প্রস্তাবে মোটেই একটা দেশের কথা ছিল না। রহমত আলীদের যে পাকিস্তান ধারণা, সেখানেও এটা ছিল না। এবং পাকিস্তানে আজকে যে ইকবালকে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বলা হয়, সেখানেও বাংলার কথা ছিল না, আসামের কথা ছিল না। কিন্তু এই যে বাংলাকে যুক্ত করলেন, পাঞ্জাবেকে যুক্ত করলেন, মানে এই যে পুরো ভারতবর্ষকে যে ভাগ করা গেল, এবং দেখুন এটা তো অচিন্তনীয় ব্যাপার। ওই কালে গত শতাব্দীর মাঝামাঝি আপনি বিশ্বজুড়ে যখন উপনিবেশ মুক্ত হচ্ছে, ফ্রান্সের উপনিবেশ, ব্রিটিশ উপনিবেশ মুক্ত হচ্ছে এশিয়া আফ্রিকা জুড়ে, কোনো জায়গা কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি। সব জায়গায় কিন্তু আমি বলবো যে অর্থনৈতিক মুক্তির চেতনা থেকে প্রগতিশীল শক্তি, বাম প্রগতিশীল শক্তি, নতুন রাজনৈতিক শক্তি সে আবির্ভূত হয়েছে। কিন্তু ভারতেই এক ব্যতিক্রম ঘটেছে, এবং পুরো কলোনিয়াল রাষ্ট্র ব্যবস্থা বহাল রেখে, পুরো অক্ষত রেখে একটা স্বাধীন ট্রান্সফরমেশন হলো, স্বাধীনতা এলো। এইটা আমি বলবো যে একদিকে কলোনিয়ালিজম রয়েই গেল, আবার স্বাধীনতা হলো, এবং মুসলিম শাসকরা, মুসলিম বুর্জোয়া শ্রেণী একটা নতুন রাষ্ট্র পেল, শাসক হিসেবে আবির্ভূত হলো। এটা তো জিন্নার ওই অর্থে বড় অবদান। আপনি ইকবালের কথা বললেন, এইটা নিয়ে আলোচনা করতেই চাই। আমি খুব দেখলাম যে বেশ ডিটেইল আপনি বলেছেন যে ইকবালের যে মানে সাংস্কৃতিক দিক থেকেও তো খুব জরুরি একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে ইকবাল বেশ ভূমিকা রেখেছেন দেখলাম। ইকবাল জিন্নার ব্যাপক প্রভাবশালী বন্ধু ছিলেন, জিন্নাকে সহায়তা করেছেন পাকিস্তান আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে। এবং পাকিস্তানে তো মনে করা হয় যে ইকবালই পাকিস্তান চিন্তার স্বপ্নদ্রষ্টা। এলাহাবাদ অধিবেশনে 1930-এ ইকবাল যে ভাষণ দেন, সেখানেই পাকিস্তান ধারণা ছিল। আসলে ইকবাল ওই ভাষণে পাকিস্তানের বা পৃথক দেশের কথা বলেননি, উনি বলেছিলেন ভারতের ওই অংশে
উত্তর পশ্চিম অংশে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ওই অঞ্চলে একটা স্বশাসন হোক, মুসলিমদের একটা পৃথক অঞ্চল হোক, স্বায়ত্তশাসিত অঞ্চল হোক। এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ ইকবাল বুঝেছিলেন যে ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু যন্ত্রণা আছে, কিছু প্রত্যাশা আছে, কিছু আকাঙ্ক্ষা আছে, সেটা ধারণ করেছিলেন উনি। এবং সেই প্রত্যাশা এগিয়ে নেওয়ার জন্য উনি মনে করেছিলেন জিন্নাহ হলেন যথার্থ লোক। এবং আমি এইটা বইয়ে আলাপ করেছি যে ইকবালের সাথে কিন্তু মাওলানা মাদানিদের একটা ব্যাপক বিতর্ক হয়েছে, যে তিনি তো মাদানির বিরোধিতাও করেছেন একসময়, মানে কলমের প্রচণ্ডভাবে, মাধ্যমেই। হ্যাঁ, প্রচণ্ডভাবে বিরোধিতা করেছেন। ইকবালের মৃত্যুর আগের বছরই এই বিতর্কটা হয়। মাদানি সেটা নিয়ে একটা স্বতন্ত্র বইই লিখেছেন। আর ইকবাল লিখেছেন কবিতা। হ্যাঁ, এবং ইকবালের বিরুদ্ধেও অনেক কবিতা লেখা হয়েছে। ইকবালও মাদানির বিরুদ্ধে কবিতা লিখেছেন। এই বিতর্কের মূল জায়গাটা ছিল যে ভারতবর্ষ অখণ্ড থাকলে কি মিল্লাত হিসাবে, এটাকে উম্মাহ হিসাবে, কওম হিসাবে গণ্য করা যায় কিনা। মাদানিরা বলছিলেন ভারতবর্ষের মুসলমানদের কাছে ভারতবর্ষই মিল্লাত। আর ইকবাল মনে করতেন মানে জিন্নাহ যা চাইছেন, অর্থাৎ একটা পৃথক রাষ্ট্র হোক মুসলমানদের, সেইটা মুসলিমরা একটা মিল্লাত হিসাবে গড়ে তুলবে। এবং সাব্বির ওসমানী, জাফর ওসমানী সহ তারা বলছিলেন যে এই পাকিস্তানটা একটা নয়া মদিনার মতো হবে, এটা মুসলিমদের নতুন মদিনা। এবং আপনি জানেন ওই সিলসিলা থেকেই ইমরান খান যে পাকিস্তানে নতুন দল করেন এবং নয়া মদিনার মতো গড়ে তুলতে চেয়েছেন, ওই পার্টিশনের ওই বিতর্কের জের, জিন্নার ওই ইকবালের ওই ধারণাগুলো পাকিস্তানে এখনো জনপ্রিয়। জনপ্রিয় তো বটেই, কিন্তু যখন আমরা গবেষকরা বলেন, লেখেন, এবং আপনার মন্তব্য আমি জানতে চাইবো, আপনি নিশ্চয়ই বইয়ের মধ্যে সেই মন্তব্য করেননি, এই রাজনীতিটাকে আপনি কিভাবে দেখেন আলটিমেটলি, এই যে ধর্মভিত্তিক দেশ ভাগ? দেখুন, এটার উত্তর তো জিন্নাহ প্রথম ভাষণে দিয়েছিলেন। দুর্ভাগ্যের ব্যাপার উনি সেটা প্রশাসক হিসেবে বাস্তবায়ন করে যেতে পারেন। সমস্যার সমাধান, ভারতবর্ষে তো বহু জাতির বাস। ভারতবর্ষ ভাগ হয়েছে ভারত, পাকিস্তান, তারপর আমরা বাংলাদেশ ভাগ হলাম। বাংলাদেশে তো বহু ধর্মের মানুষ আছে, বহু জাতির মানুষ আছে, পাকিস্তানেও আছে, ভারতে আছে। এখন এখানে ভারতে যদি হিন্দুত্ববাদের অধীনে শাসিত হয়, পাকিস্তান আর বাংলাদেশ যদি মানে ইসলাম ধর্মের উপর দাঁড়িয়ে শাসে, তাহলে অন্য জাতি, অন্য ধর্মের মানুষরা কোথায় যাবে? তারা তো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর না মানুষ হয়ে যাবে। অর্থাৎ পরিচয়বাদ এখানকার রাষ্ট্রনৈতিক সমাধান নয়। সমাধান কি? সমাধান হলো জিন্নাহ যেটা বলেছিলেন যে সবাই নাগরিক হিসাবে গণ্য হবে। মানে নাগরিকতা, রাষ্ট্র যারা পরিচালনা করবে, রাষ্ট্রের যারা নাগরিক থাকবেন, সবারই ধর্ম থাকবে, ধর্ম চর্চার পূর্ণ স্বাধীনতা থাকবে, যে যার ধর্ম পালন করবে, ধর্মের পালনে কোনো বাধা দেওয়া হবে না, কেউ কারো বাধা হবে না। কিন্তু রাষ্ট্র যখন প্রশাসন পরিচালনা করবে, প্রশাসনিকভাবে প্রশাসকরা যখন সিদ্ধান্ত নেবেন, সেটা প্রত্যেককে বিবেচনা করতে হবে নাগরিক হিসাবে। সেখানে ধর্মীয় পরিচয় মুখ্য হয়ে গেলে তখনই বিভেদ বাড়বে, এবং সেই বিভেদ তো বেড়েছে, সেই বিভেদ বাড়ছে। আজকে প্রায় 8 দশক হলো পার্টিশন হলো। 8 দশকে কি শান্তি এসেছে এই তিনটা দেশে? ধর্মীয় শান্তি এসেছে? জাতিগত শান্তি এসেছে? আসেনি। আজকে দেখুন পাকিস্তান, আজকে শুধু বাংলাদেশই ভাগ হয়নি, আজকে বেলুচিস্তান ভাগ হওয়ার চেষ্টা করছে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ভাগ হওয়ার চেষ্টা করছে, সিন্ধুতেও একটা অশান্তি আছে। কেন? তারা তো পাকিস্তানি কাঠামোতে আছে, কিন্তু এই অশান্তি কেন? কারণ অশান্তির কারণ হলো অর্থনৈতিক বঞ্চনা, নাগরিক হিসাবে গণ্য না হওয়ার বেদনা। আমাদের এখানেও তাই এই বঞ্চনা আছে, ভারতেও আছে। ভারতেও অনেক জায়গায় কিন্তু হিন্দুত্ববাদের বিরুদ্ধে মানুষ লড়ছে, কারণ মানুষ চায় তাকে নাগরিক হিসেবে বিবেচনা করো। সে হয়তো শিখ, সে হয়তো নাগা, সে হয়তো মিজো, তার এগুলো হলো জাতিগত পরিচয়। সে ধর্মীয়ভাবে হয়তো খ্রিস্টান, হয়তো বৌদ্ধ, হয়তো অন্য ধর্মের মানুষ, কিন্তু ভারত রাষ্ট্র যেন ভারতীয় এই নাগরিকতার জায়গা থেকে পরিচালিত হয়, সবার প্রতি প্রশাসনিকভাবে সমান আচরণ করা হয়, সেটা তো হচ্ছে না। আপনি পশ্চিমবঙ্গে দেখুন মুসলিমদের প্রতি কী আচরণ করা হচ্ছে। আমাদের এখানে আমি বলবো আমাদের এখানেও সংখ্যালঘুরা সুখী নেই। সংখ্যালঘুদের প্রতি মানে এখানেও একটা মুসলিম জাতিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে, রাষ্ট্র পরিচালনার দিকে এগুচ্ছে। পাকিস্তানে সেটা অনেক দূর এগিয়ে গেছে, লিয়াকত আলী খানের সময়ই হয়ে গেছে। ফলে ওই জায়গায় আমি বলবো যে
মানে জিন্নার ওই চেতনা যে একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড়িয়ে, নাগরিকতার জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান পরিচালিত হবে, জিন্নার ওই চেতনা থেকে পাকিস্তানও সরে গেছে, বাংলাদেশও সরে গেছে। এবং ভারতও, আমি বলবো, ভারতের সংবিধানে হয়তো ধর্ম নিরপেক্ষতার কথা আছে, কিন্তু ভারত হিন্দুত্ববাদী পরিচয়ের রাজনীতি দ্বারা পরিচালিত হচ্ছে। এবং দক্ষিণ এশিয়ায় অশান্তির কারণ এই পরিচয়বাদী রাজনীতি, এবং এই অশান্তি আরও বাড়বে। শেষ প্রশ্ন আমার এটা, আলতাফ পারভেজ, সেটা হলো যে এভাবেই চলবে? এই রাজনীতি কি এভাবে চলতেই থাকবে, খালি উত্থান হতেই থাকবে? এটা সমাধান কি? এটার সমাধান হলো এখন মানুষের মধ্যে যে গণতান্ত্রিক চেতনার যদি বিকাশ সেটা কিভাবে হবে? ঘটে, সেটা তো শিক্ষা আন্দোলন দরকার, নতুন ধারা সাংস্কৃতিক আন্দোলন দরকার, রাজনৈতিক সচেতনতার নতুন উদ্যোগ দরকার। সেগুলোর জন্য, সেগুলো তো এগুলো সাধারণত করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর তরুণ তরুণীরা করে। সেটা সম্ভাবনা কি দেখেন আপনি? সেইটা তো চেষ্টা আছে, সেইটা 3 দেশে, এই পুরো দক্ষিণ এশিয়া জুড়েই সেই চেষ্টা আছে। সেটা তো একটা সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু এখন পুরো পৃথিবী জুড়ে পুঁজিবাদ পরিচয়বাদকে জ্বালানি যোগাচ্ছে। কারণ পুঁজিবাদ দেখছে তার টিকে থাকতে হলে পরিচয়বাদকে শক্তিশালী করতে হবে। ব্যবসায়ী সমাজ মনে করে পরিচয়বাদের নেশায় যদি মানুষকে মানে আসক্ত করা যায়, মাদকাসক্ত করা যায়, তাহলেই তার বাণিজ্যের সুবিধা, তার ব্যবসা বাণিজ্যের সুবিধা। এই যে ব্যবসায়ী সমাজের সাথে, মানে শিল্পপতিদের সাথে, বুর্জোয়া সমাজের সাথে এই যে ধর্মবাদী পরিচয়বাদী রাজনীতির যে এই যে মেলবন্ধন, এই যে যোগসূত্র, সেইটার কাছে তো ওই যে নাগরিকতার রাজনীতি কুলিয়ে উঠতে পারছে না। কিন্তু তাদের উপরেই ভবিষ্যৎটা নির্ভর করছে, শান্তির ভবিষ্যৎটা নির্ভর করছে। যদি শান্তি চাই আমরা, মানে সবার মিলিত শান্তি, মানে তো একটা গোষ্ঠী শান্তিতে থাকবে, অন্যরা অশান্তিতে থাকবে, সেটা নয়। সবার মিলিত শান্তি, সম্মিলিত শান্তির জায়গায় যদি নিশ্চিত করতে হয়, আমাদেরকে ওই নাগরিকতার জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার জায়গায় নিশ্চিত করতে হবে। এবং ওই কলোনিয়াল রাষ্ট্র কাঠামোর সংস্কার লাগবে, প্রভুবিত্তের সম্পর্কটা সংস্কার করতে হবে। এই আলোচনা যদি আমরা টেনে নিই, আরও আসলে ঘন্টার পর ঘন্টা করা যাবে এই আলোচনা। আমরা আশা করি পরবর্তীতে কোনো এক সময় আপনাকে আবার পাবো, আমরা আবার এই আলোচনা করব। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমি কৃতজ্ঞ, কারণ আমার লেখালেখি নিয়ে খুব বেশি আলোচনা কোথাও তেমন আমরা হয় না। বারবার করতে চাই, আলতাফ পারভেজ। থ্যাংক ইউ, জি, ধন্যবাদ। ধন্যবাদ।